দেখ এখন খেয়াল করো, আমরা এগুলো একটু মোটামুটি একটু বুঝিয়ে দিব। এত অনেকগুলো প্রশ্ন আমি তুলেছি বিভিন্ন বোর্ডের এবং বিভিন্ন কলেজে। তো এগুলো একটু হিসাব নিকাশ তোমরা নিজেরা করে নিবা, তাহলে আমরা মোটামুটি 6, 7, 8টা অঙ্ক দেখাতে পারবো। হুম। সিলেট বোর্ডে পড়েছে 23-এ যে ওএন রেখার সমান্তরাল, এই যে ওএন, খেয়াল করো, ওএন রেখার সমান্তরাল এবং ওয়া হতে 6 একক দূরবর্তী 6√2 একক দূরবর্তী রেখার সমীকরণ করো, ইয়ে করো, ঠিক আছে? তো ওএন রেখার সমান্তরাল এবং ওয়া হতে 6√2 একক দূরবর্তী রেখার সমীকরণটা আমাকে বের করতে বলেছে। ওএন রেখার কিন্তু সমান্তরাল। তো ওএন রেখার সমান্তরাল, ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এখন ওএন রেখার তো সমীকরণ আমার দরকার। তো ওএন রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, আমাদের ওএন রেখার সমীকরণটা আমরা বের করব। ওকে, তো ওএন রেখার ঢাল কত দেখো তো। এটা কিন্তু মূল বিন্দুগামী, খেয়াল করে দেখো, ওএন রেখাটা মূল বিন্দুগামী। তো আমি যদি তোমাকে বলি যে ওএন রেখার ঢাল কত, বলো দেখি একজন, ওএন রেখার ঢাল কত হবে? ওএন রেখার ঢাল হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার ঢাল হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তার মানে ওএন রেখার ঢাল হচ্ছে এম ইজিক্যাল টু 10 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে? বা এম ইজিক্যাল টু 10 135 ডিগ্রি বা -1। ওকে, তো আমি এটা কেন বের করলাম? কারণ হচ্ছে আমরা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ চাচ্ছি। তো মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ পেতে হলে শুধুমাত্র ঢাল লাগবে। ঢাল তোমার জানার এখানে উপায় আছে, যেহেতু আমার কোণ দেওয়া আছে, এইটুক কোণ দেওয়া আছে, কিন্তু এইটুক কোণ কিন্তু দেওয়া আছে, আমার দরকার কতটুকু? এই এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে পুরোটা কোণ দরকার, তবেই কিন্তু আমরা ঢাল নির্ণয় করতে পারছি সংজ্ঞা অনুসারে। তাহলে এমপি, তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স আমার সূত্র, যেহেতু আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। তো আমরা পাচ্ছি কি ওয়াই ইজ ইকাল টু -1 × x, বা ওয়াই ইজ ইকাল টু -x, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 0। এটা আমাদের হচ্ছে, এটা আমাদের হচ্ছে ওএন রেখার সমীকরণ। তো আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ওএন রেখার সমান্তরাল রেখার সমীকরণ। অঙ্ক যদি তুমি প্র্যাকটিস কমও করো সমস্যা নাই, কিন্তু যেটা প্র্যাকটিস করবা সেটা একটু বুঝে শুনে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাড়াহুড়া করে তুমি যদি 10টা প্র্যাকটিস করে তুমি ভালোভাবে বুঝলা না, তাহলে লাভ হচ্ছে না কিন্তু। তো এখন খেয়াল করো, ওএন রেখার সমান্তরাল। ওকে, তো আমরা এখানে আর চিন্তা করে নিই যে ওএন রেখার সমীকরণটা আমি বের করতে চাচ্ছি। ওএনটা কোন দিক দিয়ে গেছে? মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স বসালেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। টার্গেট কি? এম। এম বের করার রাস্তা আমার কিন্তু এখানে জানা আছে। কি রাস্তা? এই যে কোণটা দেওয়া আছে, যে কোণটা কিন্তু এইটা দেওয়া আছে, আমার পুরা কোণটা লাগবে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে। এই জন্য আমরা কিন্তু 90 অ্যাড করে দিয়েছি। আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে এই পুরা কোণটা আমার লাগবে, এই যে এই পুরা কোণটা, এই জন্য কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাড করে 135 পেয়েছি, -1 পেয়েছি, আমরা পেয়ে গেছি। এখন এক্স প্লাস ওয়াই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? আমরা জানি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হলে এক্স এবং ওয়াই যা ছিল তাই রাখবো, সাথে একটা কে নিব, প্লাস কে নিব। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখা কি হবে? এক্স প্লাস ওয়াই থাকবে, কে ইজ ইকাল টু 0, 2 নং দিলাম। এই 2 নং রেখাটা এখন আমার সমান্তরালটা পেয়ে গেছি। এখন খেয়াল করো, দেখো যে রেখাটা আমার কে কিন্তু বা টার্গেট হয়ে গেল, কে বের করতে পারলে আমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। এখন কে বের করার জন্য এই রেখার উপর একটা জানা বিন্দু দরকার। দেখো এই রেখার উপর কোনো জানা বিন্দু আমার হাতে নেই, এই রেখার উপর জানা বিন্দু আমার হাতে নেই, কারণ এই রেখার উপর, এই রেখা হচ্ছে ওএন রেখার সমান্তরাল রেখা। তো ওএন রেখার সমান্তরাল রেখা তো যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারতো, এইটা হতে পারে, দেখো এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। শর্ত এখানে কি দেওয়া আছে? এই কে বার করে রাখে শর্ত অবশ্যই দেওয়া থাকবে। বিন্দু যেহেতু নাই, অন্য কিছু খুঁজে দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, খুঁজতে খুঁজতে বের হলে দেখলাম যে এখানে একটা ওই ওএন রেখা হতে যে সমান্তরাল রেখাটা বের করতে চাচ্ছি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6√2। দ্যাটস মিন 1 নং এবং 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব 6√2, মানে ওএন রেখা এবং ওয়ার সমান্তরাল রেখা যেটা আমরা বের করতে চাচ্ছি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6√2। আমাদের জানা আছে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, আমি যদি সূত্রটা একটু লিখে নিই, এই যে C2 বিয়োগ C1 বা C1 বিয়োগ C2 যা মন চায় লিখতে পারো, ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার। এটা আমাদের সমান্তরাল, যেটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। কনস্ট্যান্ট দ্বয়ের বিয়োগফল C1 বিয়োগ C2 লিখতে পারো, C2 বিয়োগ C1 লিখতে পারো, ইজ ইকুয়াল টু 6√2। কি বলেছিলাম? এখানে C2 বিয়োগ C1 লেখার দরকার ছিল না, সূত্রটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি লিখলাম
C2 এর জায়গায় লিখলো কে, আর এখানে দেখো কোনো কে কনস্ট্যান্ট সংখ্যা নাই, তাহলে 0 লিখবো। ডিভাইড বাই √2 তার উপর স্কয়ার দিলাম ইজ ইকুয়াল টু 6√2। এখান থেকে আমরা বর্গ করে দিব। এই একবারে বড় করে দিয়েছি আমরা, তাই না? বড় করে দিলাম, একবারে বড় করে দিলাম, একবারে আমরা বড় করে দিলাম। তাহলে কে স্কয়ার ভাগ 2 ইজ ইকুয়াল টু 6 6 36 যখন 72, বা কে ইজ ইকুয়াল টু 144 12, একবার লিখলাম প্লাস মাইনাস 12। কে এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, কে এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা পেয়ে যাব x প্লাস ওয়াই প্লাস মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। দুইটা সমীকরণ পাবো। হ্যাঁ, একটা দুই দিকে দূরত্ব হতে পারে, তো সমান্তরাল লেখাটা একই দিকে হতে পারে, দুই দিকে হতে পারে না? হ্যাঁ, দুই দিকে হতে পারে। এই জন্য আমরা কিন্তু প্লাস মাইনাস পেয়েছি। এই যে এটা একটা রেখা, এটা সমান্তরাল লেখা এই দিকে হতে পারে, দেখো খেয়াল করে, এই দিকে হতে পারে, খেয়াল করবে। লালটা যদি আমার একটা রেখা হয়, এই ওএন রেখা মনে করো, এই ওএন রেখার সমান্তরাল রেখা বের করতে চাচ্ছি, খেয়াল করে দেখো, এইদিকে একটা দূরেও হতে পারে, এইরকম দূরেও হতে পারে, যে কোনো দূরত্ব হতে পারে। এই জন্য আমরা প্লাস মাইনাস পেয়েছি। ওকে, দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি, উত্তর আমাদের কমপ্লিট। একেবারে সহজ অঙ্ক। পরের প্রশ্ন হচ্ছে, এটা আমরা করিয়েছি অলরেডি, যে ও এ বি এর ক্ষেত্রফল 18 বর্গ একক। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক হলে এ বি এর সমদ্বিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এ বি এর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা একেবারেই সহজ, একেবারে সহজ। এই আমরা হচ্ছে ও এ বি রেখার ক্ষেত্রফল দেওয়া আছে, বুঝতেই পারছো। এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটাও 45 ডিগ্রি, তার মানে ও এ এবং ও বি সমান। তাহলে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হাফ ইন্টু এ বি ইজ ইকুয়াল টু 18, বা হাফ ইন্টু এ এর জায়গায় লেখো এ, বি এর জায়গায় লেখো এ, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হচ্ছে 18। অতএব এ স্কয়ার ইজ ইকুয়াল টু 36, বা এ ইজ ইকুয়াল টু কিন্তু 6। একটু কথা মনে রাখি, আমরা যখন আমরা এখানে এ স্কয়ার ইজ ইকুয়াল টু 36 লিখেছি, তখন কিন্তু অবশ্যই আমরা এ এর মান কিন্তু শুধু 6 নিব, শুধু 6 নিব। যদি আমরা এটাতে এ একটা দূরত্ব বুঝাচ্ছি, আমি এই দূরত্বটা আমি 6 নিব, কারণ আমি যখন স্থানাঙ্ক আকারে লিখবো, তখন কিন্তু আমি এখন যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত, আমি কিন্তু এখন লিখবো -a,0, -a,0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক, আমি কিন্তু এখানে মাইনাস লিখবো, যখন আমি স্থানাঙ্ক আকারে লিখবো তখন আমি মাইনাস লিখবো, একবারে কিন্তু আমি প্লাস মাইনাস লিখবো না। এখানে আমি এখন লিখবো যে ও এ -a,0, বা a,0, -a,0, বা -6,0, এ বিন্দুর স্থানাঙ্ক। এবার বি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো খেয়াল করে, 0, হচ্ছে ও বি হবে, 0, ও বি। তো এখন দেখো 0, ও বি মানে বি, বি মানে এ, 0,6। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এইটা এই বি বিন্দুটা কিন্তু উপরের দিকে, তাহলে কিন্তু আমি মাইনাস নিচ্ছি না, এই উপরের দিকে ওয়াই অক্ষের মানটা, ওয়াই অক্ষের স্থানাঙ্ক উপরের দিকে, তাহলে আমরা মাইনাস নিচ্ছি না, কিন্তু শুধু 6 নিলাম। আর এখানে দেখো এইদিকে ও এদিকে, এটা কিন্তু এক্স অক্ষের এইদিকে, এক্স অক্ষটা এইদিকে বাম পাশে, এই জন্য কিন্তু আমি এখানে মাইনাস নিলাম। অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক হবে, যদি আমি লিখে নিই, ও এ, 0 না, কিন্তু -ও এ, 0। আর বি বিন্দু স্থানাঙ্ক হবে ও বি, ও 0, ও বি। ওকে, তাহলে এটাই কিন্তু বুঝতে না পারলে কিন্তু ভুল হয়ে যাবে, মনে যেন থাকে। এখন এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে কি জানি, তুলেছে কি সমত্রিখণ্ডক বিন্দু। আচ্ছা, এখানে যাচাই চাক, এই যে এখানে সমত্রিখণ্ডক বলেছে, এ বি রেখার সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করো। ভেরি সিম্পল। সমদ্বিখণ্ডক হলে আমি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, আর সমত্রিখণ্ডক হলে 1:2 অনুপাতে বিভক্ত করে এমন বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ধরে নিলাম আমরা যদি এখানে দাগায় নিই একটু ছোট্ট করে, আমি একটু হিসাব নিকাশ আর বলে দিব না। এই যে এই একটু বড় করে দাগা নিলাম, এই যে এটা হচ্ছে এ ছিল, a of -6,0, b of 0,6। এই সমত্রিখণ্ডক বিন্দু এদিক থেকে ধরো, এই যে 1 2 3, এর নাম দেওয়া হতো পি, এর নাম কিউ। তাহলে পি বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত তোমাদের শিখিয়েছি, আর নতুন করে আর করানোর দরকার নেই। তারপর আমরা পি বিন্দু স্থানাঙ্ক জানা হয়ে গেলে কিউ বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করবো। দুইভাবে বের করতে পারি, কিউ হচ্ছে পি বি এর মধ্যবিন্দু হিসাবে বের করতে পারি, অথবা কিউ বিন্দুটা এ বি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এভাবে আমরা বের করতে পারি। ওকে, তাহলে ঘ নাম্বারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। মনে রাখবো আমরা এখানে যদি 45 ডিগ্রি কোণ হয়, এই যে এই রেখাটা 45 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে, তাহলে বুঝবা
অবশ্যই এ পাশে 45 এ পাশে 45, মানে কি এইটা ওএ এবং হচ্ছে ওবিটা হচ্ছে সমান হবে। ওকে, আমরা পারলাম। এই যে এটা দেখো অনেক মজার একটা প্রশ্ন, ঢাকা 22, ঢাকা 22, ঢাকা 22 কি বলেছে? দুইটা সমান্তরাল রেখা দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখো, সুন্দর দুইটা সমান্তরাল রেখা দেওয়া আছে এবং উদ্দীপকের মধ্যে কিন্তু উল্লেখ করে বলা আছে, উদ্দীপকের মধ্যে কিন্তু উল্লেখ করে বলা আছে। আমি কিন্তু তোমাদের যে ইয়াগুলা তুলেছি, বিভিন্ন বোর্ড বেছে বেছে তুলেছি, যে মোটামুটি যেন সবগুলা কভার হয়ে যায়। আগে আমরা একটা ক্লাস নিয়েছি এই বিভিন্ন সিকিউ প্রশ্ন সলভ করার জন্য। নেক্সট ক্লাস থেকে আমরা আশা করছি অন্য চ্যাপ্টার ধরবো, ঠিক আছে, অন্য চ্যাপ্টার ধরবো, যেটা একটু, যেগুলো আমাদের সহজ সেগুলো আমরা পরে, যেগুলো আমরা পারি যেমন ম্যাট্রিক্স, সেগুলো আমরা পারি, এগুলো আমি এখন ধরছি না। নির্ণায়ক আমরা পারি, ধরছি না এগুলো, কিন্তু এগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, বেশি বোঝার ব্যাপার আছে। ম্যাট্রিক্স তেমন কিছু বোঝার নাই বলতে গেলে, হ্যাঁ। তো এগুলো এগুলো বোঝার গুলো আমরা আগে একটু পড়ে নিচ্ছি, যেন পরবর্তীতে আরো একবার নিজে নিজে আমরা একটু রিভিশন করে নিতে পারি নিজে নিজে, বা কোথাও ভুল গেলে যেন বা বুঝতে ভুলে গেছো মনে করো, হয়তো বা আমার হেল্প একটু নিতে পারলাম সময় যদি থাকে, এই জন্য আমরা একটু আগে করে নিচ্ছি এগুলো, এই রিভিশন গুলা। এবি কে ঢাল আকারে প্রকাশ করো, এবি কে, এবি কে ঢাল আকারে প্রকাশ কর। দেখো তো এবি এর সমীকরণটা আমাদের দেওয়া আছে, যে এবি 4x প্লাস 3y মাইনাস 12, লিখে নিই 4x প্লাস 3y মাইনাস 12। আচ্ছা, ঢাল আকারে প্রকাশ করো, আমাদের আমাদের মাথার মধ্যে একটু বলতে হবে ঢাল আকারে কিভাবে প্রকাশ করবো। ঢাল আকারে প্রকাশ করা আমরা বলতে বুঝি y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করা, মনে যেন থাকে। আমাদের একটা ঢাকা বোর্ডের প্রশ্ন আসছে, এবি কে ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয় করে, তাহলে আমরা বুঝে ফেললাম যে ঢাল আকারে প্রকাশ করার অর্থ হচ্ছে y is equal to mx plus c আকারে প্রকাশ করা। বের করে ফেলো, 3y is equal to 4x minus প্লাস হচ্ছে 12। আমরা লিখবো কিভাবে দেখো তো, 3y জায়গায় y লিখবো, মাইনাস 4 ভাগ 3 ইন্টু x প্লাস হচ্ছে 12 লিখবো। তারপর ইহাকে y is equal to mx plus c এর সাথে তুলনা করে কি পাবো, আমার ঢাল নির্ণয় করতে বলেছে তাই না। তাহলে m ইজ ইকুয়াল টু পাবো, ঢাল ইজ ইকুয়াল টু, ঢাল m ইজ ইকুয়াল টু মাইনাস 4 ভাগ 3 হয়ে গেল আমাদের। হ্যাঁ, তাহলে ঢাল আকারে প্রকাশ করা হচ্ছে এরকম, এই জন্য আমরা একটু তুলে নিয়েছি। মনে হতে পারে যে ঢাল আকারে আবার প্রকাশ করবো কিভাবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে প্রকাশ করাকে ঢাল আকারে প্রকাশ করা বলছি আমরা। ওকে, মূলবিন্দু হতে ab ও cd রেখা সমদূরবর্তী। দেখো খেয়াল করো, খুবই সিম্পল, একেবারে মজার এবং সুন্দর একটা বেসিক কোশ্চেন বলতে পারো। আমার এবি রেখার সমীকরণটা দেওয়া আছে, এখন আমরা সিডি রেখার সমীকরণ ইজিলি বের করতে পারি, কারণ কি বলে দেওয়া আছে এবি আর সিডি রেখার সমান্তরাল। আমি একটু সংক্ষেপে যদি লিখি, যে আমরা লিখছি যে এবি রেখার, এভাবে লিখতে পারি সংক্ষেপে, কিন্তু পুরাটাই লিখতেছি আবার, এবি রেখার সমান্তরাল সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ কি হবে, এক্স আর ওয়াই আমরা পাল্টাপাল্টি করবো না, এক্স যা আছে তাই লিখবো, ওয়াই যা আছে তাই লিখবো, লিখে ফেলো 4x প্লাস 3y, আর একটা কে থাকবে প্লাস কে ইজ ইকুয়াল টু 0, 2 নাম্বার। আচ্ছা 1 নাম্বার দিলাম, যাও একবার লিখছি যেহেতু। এখন এই রেখা এবং ওই রেখাটা দাগাতেই হইতো, এবং এবি রেখা দুইটা হচ্ছে মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে মূল বিন্দু থেকে আমরা এই রেখা দূরত্ব বের করব এবি রেখা, আর মূল বিন্দু থেকে আমরা এই রেখা দূরত্ব বের করবো। আগেই বলেছি এই কে এর মান বের করার জন্য তোমার পথ দেখানো আছে উদ্দীপকের মধ্যে, প্রশ্নের মধ্যে, তুমি কি একটু নজর দিলেই দেখতে পাবা, যা বলবে অঙ্কের মধ্যে সেটাই যদি আমি একটু সুন্দরভাবে ভালোভাবে দেখে যদি আমি বসাতে পারি, তাহলে আমাদের এই কে এর মানটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মূল বিন্দু থেকে এটা দূরত্ব বের করব, কত রে, মূল বিন্দু থেকে দূরত্ব কিন্তু ভেরি সিম্পল, 0 প্লাস 0 প্লাস কে, 0 প্লাস 0 প্লাস কে ডিভাইড বাই কি, x এর স্কয়ারের উপর স্কয়ার প্লাস y এর স্কয়ারের উপর স্কয়ার, এই যে 4 স্কয়ার 3 স্কয়ার, রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে যে রেখার সমীকরণটা বের করতে হবে সেটার লম্ব দূরত্ব। এবার মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব দেখো, এইটার লম্ব দূরত্ব, তো ইজিক্যাল টু একবারে বসাচ্ছি আমরা, ইজি তো এজন্য একবারে বসাচ্ছি, 4x প্লাস 3y ছিল, তাহলে 0 প্লাস 0 মাইনাস 12 ডিভাইড বাই রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই যে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর অন্যভাবে বের করতে পারতাম, যাই হোক মূল বিন্দু থেকে যেহেতু বের করতে বলেছে আমরা এভাবেই বের করলাম। ওকে, তাহলে এখন এখান থেকে এর মানটা কিন্তু পেয়ে দেবো। এত সিম্পল একটা অঙ্ক, কিন্তু বেসিক কনসেপচুয়াল একটা সুন্দর একটা প্রশ্ন। কে স্কয়ার ভাগ 25
ডিভাইড বাই হচ্ছে 144/25, পয়েস কেটে গেল, তো কে স্কয়ার ইজ ইকুয়াল টু 144, অতএব কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12। বুঝতেই পারছো এটা দুইটা রেখা। তো এখন কে এর মানটা কিন্তু প্লাস মাইনাস কিন্তু 12 বসলো, আমাদের কে এর মানটা আমাদের প্লাস মাইনাস 12 বসলো, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কে এর মানটা আমি কোনটা নিব, কে এর মান কোনটা নিব? দেখো খেয়াল করে, এইটা একটু বেসিক কনসেপ্ট। এখানে কে এর মানটা নেগেটিভটা নিব না, অতএব কে ইজ ইকুয়াল টু পজিটিভটা নিব। দেখো কে এর মান যদি নেগেটিভ নিই, দেখো তো এই সমীকরণটাই হয়ে যায়। খেয়াল করে দেখো 4x প্লাস 3y মাইনাস 12, তো কে এর মান যদি আমরা নেগেটিভ নিই, তাহলে ওই এ বি রেখার সমীকরণই তো হয়ে যাচ্ছে। আমি তো এ বি রেখার সমীকরণ বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে সিডি রেখার সমীকরণ, বাট এটা সমান্তরাল, এক্স আর ওয়াই তো একই থাকবে। হ্যাঁ কি আছে, 4x প্লাস 3y প্লাস 3y। তাহলে আমি যদি মাইনাস নিই, মাইনাস 12 নিই, তাহলে আমরা কিন্তু এখানে এই সমীকরণটা পেয়ে যাচ্ছি, এবি রেখার সমীকরণ পেয়ে যাচ্ছি। এবি রেখার সমীকরণটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কোনটা, আমি চাচ্ছি সিডি রেখার সমীকরণ। সো আমরা কিন্তু পজিটিভটা নিব, মনে যেন থাকে। হ্যাঁ, এইটাই কিন্তু এখানকার, ঠিক আছে। তো তো লিখে নিব, ব্যাখ্যা দিব আমরা যে মাইনাস গ্রহণযোগ্য নয়। কেন? কারণটা বলবো যে মাইনাস চিহ্ন নিলে এবি রেখার সমীকরণটাই হয়ে যায়। ওকে, এটা একটু লিখবো আমরা। এই লেখার জন্য কিন্তু তোমার একটা মার্ক বরাদ্দ আছে। তো আমরা যদি এইখানে মনে করো এই প্রশ্নের মধ্যে আমি উত্তরে প্লাস মাইনাস দুইটা দিয়ে লিখলাম, আমার উত্তর কিন্তু হলো না কারেক্ট, আমি কিন্তু 2 মার্ক পেতে পারি সর্বোচ্চ, ঠিক আছে, আমি কিন্তু 2 মার্ক পেতে পারি। তাই একটু খেয়াল করতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, একটু খেয়াল তো করতেই হবে। ওকে, এবার দেখো এ বি সি ডি একটি রম্বস প্রমাণ করতে হবে। এ বি সি ডি একটা রম্বস, এটা আর করাবো না, বুঝতেই পারছো। এ বি দূরত্ব বের করবো, বিসি সিডি দিয়ে সবগুলা দূরত্ব সমান হতে হবে, এবং কর্ণদ্বয় দূরত্ব কিন্তু অসমান হতে হবে, কারণ রম্বসের কখনোই কর্ণদ্বয় সমান হয় না। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন প্রশ্ন স্যার যে এ বি বিসি সিডি দিয়ে এগুলোর যে আমি দূরত্ব বের করবো, এগুলো স্থানাঙ্ক কই পাবো? ভেরি সিম্পল, এ বি রেখার সমীকরণ হতে এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। হ্যাঁ পাবো। বি এই যে সিডি রেখার সমীকরণ হতে সি বিন্দু স্থানাঙ্ক আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো। তারপর যতগুলো দূরত্ব লাগে আমরা বের করতে পারবো। ওকে, আমরা স্কিপ করলাম এটা, ঢাকা 22 আমরা পারবো এটা। আমরা যখনই এই ছেদক আকৃতির সমীকরণ আমার দরকার, তখন x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1 এই আকারে সাজিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু ওই স্থানাঙ্কগুলো আমরা বের করে নেব, যেটা যেটা দরকার। a b যখন আমার স্থানাঙ্ক দরকার, a b রেখার সমীকরণ নিয়ে আমি কাজ করব। c d রেখার সমীকরণ যখন দরকার, আমার স্থানাঙ্ক দরকার, c d রেখা নিয়ে আমি কাজ করব। ওকে, রাজশাহী 22, সুন্দর একটা প্রশ্ন। তোমরা এগুলো পারো, আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে ঝালাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরলরেখার কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি, বেসিক ক্লাসই নিচ্ছি 5টা দিয়ে 7টা ক্লাস নিচ্ছি, কিন্তু 7টা ক্লাস নিচ্ছি আমি। সরলরেখা, কনিক আর ডিফারেন্সিয়েশন শেষ হলে মোটামুটি হয়ে যাবে বই। আমার কনিকটা এখানে গুরুত্বপূর্ণ আছে, আমি কনিকটাও ডিটেলস পড়াবো। পাশাপাশি হচ্ছে কি বলে, আমরা হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশনের যে লাস্টের যে দুইটা চ্যাপ্টার আছে ওগুলোকে ডিটেলস পড়তে হবে। পাশাপাশি ভেতরে বিভিন্ন টাইপের যে ডিফারেন্সিয়েশন গুলো আছে যেগুলো পরীক্ষায় আসবে, নৈর্ব্যক্তিক আকারে আসবে, মনে রাখবো আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নৈর্ব্যক্তিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। থিওরির জন্য তো অবশ্যই, ইন্টিগ্রেশনের সেম সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সুতরাং ওগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, এ সি রেখা দেওয়া আছে, সি বিন্দু স্থানাঙ্ক একটা দেওয়া আছে, ভালো কথা। বি ডি একটা রেখা দেওয়া আছে, ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, কে এইচ একটা দেওয়া আছে, এইচ কে। এসি রেখার ঢাল -2, বিডি রেখার ঢাল হচ্ছে -1। প্রশ্ন হচ্ছে এসি রেখার ঢাল দেওয়া আছে, তো আমরা তো জানি, আমরা জানি না ঢাল দেওয়া থাকলে আমরা সমীকরণ বের করতে পারি না? অবশ্যই পারি। ঢাল দেওয়া থাকলে আমরা সমীকরণ কিন্তু বের করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা, এই রেখা দেখো ঢাল, ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করতে পারবো কি পারবো না? বারবার শিখেছি, একটা বিন্দু আর একটা ঢাল, y বিয়োগ y1 = m * x বিয়োগ x1, লিখে ফেলো। এটা লিখলেই কিন্তু আমাদের ঢাল দিয়ে কিন্তু আমরা করতে পারি। এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে সিডি রেখা মানে সি বিন্দু স্থানাঙ্ক লাগবে আমার। আচ্ছা, এখানে একটু তুলতে ভুল হয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,5 আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত রে, 2,2। ভেরি সিম্পল, এসি রেখার ঢালও জানি, বিডি রেখার ঢালও জানি, আমার দরকার হচ্ছে সিডি রেখা। খেয়াল করে দেখো, সি বিন্দু স্থানাঙ্ক লাগবে। সিডি রেখা পেতে হলে
কোনো উপায় নাই, সি বিন্দু স্থানাঙ্ক লাগবে আর ডি বিন্দু স্থানাঙ্ক লাগবে। চিন্তাটা দেখো, তো সি বিন্দু স্থানাঙ্ক আর ডি বিন্দু স্থানাঙ্ক পেতে হলে আমার এইচ লাগবে আর কে লাগবে। তো এইচ আর কে পেতে হলে আমার এইচ কে সম্বলিত দুইটা সমীকরণ লাগবে, তাছাড়া উপায় নাই কিন্তু। এখন দেখো তো, এই এবি রেখার ঢাল, এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল ইজ ইকুয়াল টু -2। আমাদের জানা আছে কোটিদ্বয়ের অন্তর্ভাগ ভুজদ্বয়ের অন্তর মানেই হচ্ছে ঢাল, তাহলে k - 5 ডিভাইড বাই h - 1 ইজ ইকুয়াল টু -2। বাই সিম্পলিফিকেশন আমরা একটা সমীকরণ পাবো, ঠিক আছে, পাইলাম। এইবার দেখো বিডি রেখার ঢাল, বিডি রেখার ঢাল, বিডি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কত? -1। সিমিলারলি আমরা কোটিদ্বয়ের অন্তর লিখবো h - 2 ডিভাইড বাই হচ্ছে k - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এখান থেকে আমরা h কে সম্বলিত একটা সমীকরণ পাবো, ঠিক আছে। তো এই দুটো সমীকরণ সমাধান করলেই কিন্তু আমরা c এবং d এর স্থানাঙ্কটা পেয়ে যাব, কারণ k আর h আর k এর মানটা পেয়ে যাব। দুইটা সমীকরণ, দুটো এখানে যদি আমি লিখি দেখো তো, k - 5 ইজ ইকুয়াল টু -2h প্লাস 2। এখান থেকে যদি সিম্পলিফাই করে লিখি 2h প্লাস k ইজ ইকুয়াল টু 7, একটা সমীকরণ লিখলাম। এখান থেকে সিমিলারলি যদি আমরা লিখি h - 2 ইজ ইকুয়াল টু -k প্লাস 2, আমরা কি পাচ্ছি? h প্লাস k ইজ ইকুয়াল টু 4। 1 আর 2 সমাধান করলেই কিন্তু আমরা হচ্ছে ওই যে কি পেয়ে যাবো রে, এইচ আর কে স্থানাঙ্ক মান পেয়ে যাবো। এইচ আর কে পেলে আমরা সি বিন্দু স্থানাঙ্ক পাবো, ডি বিন্দু স্থানাঙ্ক পাবো। তারপর আমরা কোন রেখা নিয়ে কাজ করব? সিডি রেখা নিয়ে কাজ করব। তার মানে কি, আমার সিডি রেখার সমীকরণটা আমাকে বের করে নিতে হবে, আমাদের সিডি রেখার সমীকরণটা আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। সিডি রেখার সমীকরণ কিভাবে বের করবা? আমরা বারবার বলেছি সিডি রেখার সমীকরণটা আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি, ঢাল দিয়ে বের করতে পারি, আবার দুইটা স্থানাঙ্ক দিয়ে বের করতে পারি। তারপর এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে নিতে পারি। আমরা স্কিপ করে ফেললাম, আর আমাদের লাগবে না। এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এ বি তার মানে কি, আমার কোন সমীকরণ লাগবে? এ বি এর সমীকরণ লাগবে, ঠিক আছে, বা এ বি রেখার ঢাল লাগবে। যেভাবে আমরা এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা অনেকবার করিয়েছি, এটা আমি কিন্তু আর করাচ্ছি না। এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমরা, এই যে এ বি আমরা এখানে রাফলি একটা এ বি লিখে নেব, যেহেতু আমাদের এ বি স্থানাঙ্ক দেওয়াই আছে 1522, 1522। এখান থেকে আমরা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বের করে ফেলবো। লম্ব দ্বিখণ্ডক এই বিন্দু স্থানাঙ্ক বের করব, এই বিন্দু স্থানাঙ্ক বের করব, ওই যে কত হবে রে, 3 এর 2 প্লাস হচ্ছে 7 এর 2, 1 2 3 এর 2 7 এর 2, ঠিক আছে। এখান থেকে আমরা এই বিন্দুগামী রেখার সমীকরণ বের করলেই হবে। যে বিন্দুটা হচ্ছে ঢাল লাগবে, আমার একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হলে কি লাগবে? ঢাল লাগবে। এটা ঢাল তো আমি পাবোই, এবি রেখার ঢাল এবং এটা ঢাল গুণ করলে -1 হবে। ওখান থেকে আমরা এই রেখার ঢালটা বের করব, আমরা বারবার কিন্তু করিয়েছি, বারবার করিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবি রেখার ঢাল কত দেখো তো, এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি কোটি দ্বয়ের অন্তর 5 বিয়োগ 2 1 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -3/2। বলো তো এটার নাম যদি দিয়েছে, এটার নাম এখানে কি ছিল রে? সিডি ছিল, সিডি দিব না, ইএফ দিলাম। বলতো ইএফ রেখার ঢাল কত? একবারে বলবো আমরা, অতএব ইএফ রেখার ঢাল কত একদিন বলো দেখি। মাইনাসের জায়গায় প্লাস দিব, দিলাম, আর উল্টা দিব, হয়ে গেল। তাহলে আমার দেখো তো এই রেখার ঢাল কিন্তু আমি পেয়ে গেছি। এই রেখার ঢালের নাম দাও এম, মনে করো, মনে করো, তাহলে 2/3। তাহলে আমরা দেখো তো এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে দেওয়া 3/2 7/2 মধ্যবিন্দু, এই বিন্দুগামী তো এই রেখাটা, এই বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হবে? y বিয়োগ y1 y বিয়োগ 7/2 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ 3/2। কমপ্লিট। আমরা ঢাল দিয়ে করবো এই অঙ্কটা, ঢাল দিয়ে করলে আমাদের হিসাব নিকাশ সুবিধা হবে। আমরা এই রেখার সমীকরণ বের করে তার লম্ব রেখার সমীকরণ বের করবো, এই বিন্দুগামী কে এর মান বের করবো, এত ঝামেলা করার দরকার কি? আমরা ঢাল দিয়ে বের করবো, ঢাল দিয়ে বের করলে আমাদের সুবিধা। দুইটাই কিন্তু আমি শিখিয়েছি, দুইটাই আমি শিখিয়েছি। ওকে, কমপ্লিট। এবার দেখো সিলেট 22, সিলেট 22 খুবই সহজ, তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র তুলেছি আমি। আমি এখানে যদি লিখে নিই x² প্লাস y² মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সিলেট 22। এই সমীকরণটাকে আমরা হচ্ছে কি বলেছে আমাদের, যে ওই পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে প্রকাশ করো। তো আমাদের জানা আছে যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু r², আর x ইজ ইকুয়াল টু r cos θ, y ইজ ইকুয়াল টু r sin θ। এই মানগুলো এখানে
ইনপুট করলে আমাদের হয়ে যাবে আর স্কয়ার মাইনাস 3 ওয়াই এর জায়গায় বসাবো আমরা আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 আর স্কয়ার মাইনাস 3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 দেখতে ভালো লাগতেছে না তো আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আর সাইন থিটা লেখো আর কেটে দাও আর ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা এটা আমাদের পোলার সমীকরণ পোলার আকারে প্রকাশ ঠিক আছে পরীক্ষা 2 মার্কের জন্য এটা আমাদের পোলার আকারে প্রকাশ করে দিলাম আমরা এটা নিলাম এগুলো তো আমি করাই নাই 1.1 এর পড়া এগুলো পোলার আকারে প্রকাশ করা বা কার্তেশীয় আকারে প্রকাশ করা তো আমরা জানি যে পোলার আকারে এবং কার্তেশীয় আকারের মধ্যে সম্পর্ক এইগুলা এইগুলা ঠিক আছে এইবার দেখো এটা দেখাবো না ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো তোমায় দেখানোর জন্য মানে প্রশ্ন দেখানোর জন্য তুলেছি যে আমরা যেগুলা অঙ্কগুলা করেছি এগুলাই বারবার ঘুরে পেঁচা আসে কিন্তু এই যে ডি বিন্দু স্থানাঙ্ক মানে কি দেখো তো ডি বিন্দুটা হচ্ছে এ বি রেখার উপর লম্ব এই ডি এটার নাম কি সি এই সিডি রেখাটা এ বি এর উপর লম্ব এ বি এর উপর লম্ব তার পাদবিন্দু স্থানাঙ্কটা বের করতে বলেছে কি লাগবে আমার এই সিডি রেখার সমীকরণটা লাগবে সিডি রেখার সমীকরণটা লাগবে তো সিডি রেখার সমীকরণ জানার জন্য সিডি রেখার ঢাল লাগবে এবং ওটা সি বিন্দুগামী কিন্তু সিডি রেখার যখন ঢাল বের করবা এ বি রেখার ঢাল বের করলেই কিন্তু আমরা সিডি রেখার ঢালটা পেয়ে যাচ্ছি খুবই সিম্পল এগুলো অঙ্ক দেখলেই বোঝা যায় যে এ বি রেখার ঢাল এবি রেখার ঢাল এম ইজ ইকুয়াল টু কত m1 লেখো লিখলাম ইচ্ছা মতো প্রকাশ করলেও হবে না করলেও হবে এবি রেখার ঢাল কোটি দেওয়ার অন্তর 4 বিয়োগ 0 0 বিয়োগ 3 ইজ ইকুয়াল টু -3/4 অতএব আমি যদি বলি সিডি রেখার ঢাল একবার লিখবো তো ঝামেলা করার দরকার অতএব সিডি রেখার ঢাল m2 ইজ ইকুয়াল টু মাইনাসের জায়গায় প্লাস দিলাম দেওয়া লাগবে না দিলাম বোঝার জন্য যে মাইনাস থাকলে প্লাস হবে চিহ্ন পরিবর্তন আর উল্টা দিব এখন এই যে সিডি রেখার ঢাল আমার জানা আছে সি বিন্দু জানা আছে তাহলে সি বিন্দুগামী সিডি রেখার সমীকরণ সি বিন্দুগামী এবং m2 ঢাল সিডি রেখার ঢাল কত m2 ইজ ইকুয়াল টু 4/3 ঢাল বিশিষ্ট দেখো একবার লিখবো দেখো তো ভাষাটা কেমন হয় ঢাল বিশিষ্ট নিজের ভাষায় বলেছি কিন্তু এগুলো কখনোই মুখস্থ করতে যাব না আমরা সি বিন্দুগামী এবং m2 ইজ ইকুয়াল টু 4/3 ঢাল বিশিষ্ট সিডি রেখার সমীকরণ দেখো একবারে তিনটা জিনিস ঢুকায় দিছি সিডি রেখার সমীকরণ কি হবে y বিয়োগ y1 কত হচ্ছে সিডি রেখার সি বিন্দু y1 মানে 1 ইজ ইকুয়াল টু m2 43 ইনটু x বিয়োগ x1 x বিয়োগ 2 এখানে আমরা সিডি রেখার সমীকরণটা পেয়ে গেছি সিডি রেখার সমীকরণ এবং এবি রেখার সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ডি বিন্দুর স্থানাঙ্ক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ওকে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে তো বুঝতেই পারছো এই সমাধান করলে আমি xy পাবো এই x1 এর মানই হবে হচ্ছে ওকে এইবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু গ নাম্বারে আমরা শিখেছি আমি কি বুঝে বুঝে করব এই দেখো তো কোন এসিবি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলেছে কোন এসিবি এই যে কোন বলতো কোন এসিবি দেখতে কি মনে হচ্ছে স্থূলকোণ না সূক্ষ্মকোণ কোন এসিবি এটা তাহলে আমরা কিন্তু প্রথমে সমীকরণের এসিবি বলতো কয়টা সমীকরণ লাগবে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে দুইটা সমীকরণ লাগবে কোন কোন সমীকরণ লাগবে একটার নাম এসি সমীকরণ একটার নাম সিবি সমীকরণ বুঝতেই পারছো এ বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ভেরি সিম্পল এসি রেখার সমীকরণ পেয়ে গেলাম হ্যাঁ পেয়ে গেলাম আবার দেখো তো বি বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বিসি রেখার সমীকরণ পেয়ে গেলাম তারপর ওই দুইটা সমীকরণের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করব যেহেতু স্থূলকোণ আমরা কি এক্সামাইন করব না পরীক্ষা করব না প্লাস ধারিটা হবে নাকি মাইনাস ধারিটা হবে আমরা আগেই পরীক্ষা করে নেব সমীকরণ বের করার পরে a1 a2 প্লাস b1 b2 আমরা যেহেতু এটা স্থূলকোণ ভাবছি অবশ্যই হবে a1 a2 প্লাস b1 b2 যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ধারিটা হবে হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ধারিটা সেম চিহ্ন যদি হয় a1 a2 প্লাস b1 b2 তাহলে হবে স্থূলকোণের সমীকরণ আমি যদি লিখে নিই a1 a2 প্লাস b1 b2 is greater than 0 মানে পজিটিভ কিছু একটা আসছে তাহলে প্লাস চিহ্নধারী হবে হচ্ছে স্থূলকোণের সমীকরণ প্লাস চিহ্নধারীটা হ্যাঁ প্লাস চিহ্নধারী স্থূলকোণ দেখো খেয়াল করে আমি আবারও মনে করে দেওয়ার জন্য বললাম এই যে প্লাস চিহ্ন
এবার a1 a2 মাই প্লাস b1 b2 লেস দেন 0 মানে নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ নেগেটিভ চিহ্নধারীটা হবে নেগেটিভ চিহ্নধারী, হ্যাঁ চিহ্নধারীটা হবে স্থূলকোণ, মনে যেন থাকে। একটা যদি স্থূলকোণ হয় অন্যটা হবে হচ্ছে সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ। স্থূলকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ আমি সংক্ষেপে লিখলাম, ওকে তোমাদের বোঝানোর জন্য। ওকে, এটা কমপ্লিট। সিলেট ভাই, দেখো আমরা যা পড়েছি আশা রাখি হঠাৎ হয়তো বা কোনো কারণে যদি ব্যতিক্রমে সেটা আলাদা কথা, মনে হয় না যে এরকম হবে। আমি তোমাদের আজকে আরো দুইটা স্পেশাল জিনিস শিখাবো। সেটা হচ্ছে যদি আমি স্কিপ করেছিলাম একটা থিওরি, থিওরি দেখাবো না, একবারে অঙ্কের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। পরীক্ষায় আসছে, দুইবার বোর্ডে আসছে, বলেছিলাম যে নাও একবার আসছে, পরে আমি স্টাডি করে দেখলাম যে 2-3 বার বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে। তো এটা একটু করে ফেলবো আমরা, অন্তকেন্দ্র স্থানাঙ্ক, ঠিক আছে? বা অন্তকেন্দ্র দেওয়া থাকলে আমরা তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি একটু চিন্তা ভাবনা করে, আমাদের যা কিছু শিখেছি এইটার মধ্যেই চিন্তা ভাবনা করতে হবে, অতিরিক্ত কোনো কঠিন চিন্তা করতে হবে না। ওকে, এই একই প্রশ্ন দেখানোর জন্য লিখেছি। বরিশাল 22, এই যে একটা রেখার উপর লম্ব দেওয়া থাকে, এই দেখো 1 ও 2 সিডি রেখার সমীকরণ ঢাল নির্ণয় করো। সিডি রেখা কই গেল? এই যে সিডি রেখা, তার মানে কি এবি রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এই যে সি এ বি এর মধ্যে বিন্দু। আমি কিন্তু লিঙ্ক দিব, তোমাদের কেউ আছে লিঙ্ক দেওয়ার মতো? আমি লিঙ্ক দিয়ে দিব, পড়ায় দিই। জুবাইদ আসো নাকি, নাকি ঘুমাইয়া গেছো? আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিব, আমি শেষ করে দেবো, আরো কয়েকটা দিতে হবে। এই লিঙ্ক দিয়ে দিও একটা, আরো কিছু দেখা দেবো নি। অনেক ওই যে ইয়াতে দেখে, ওই যে কি বলে ভিডিও ক্লাস দেখে নেই, মানে জয়েন করতে। আর এগুলো সহজ জিনিস, অনেকে মনে করে যে পারবো, এই জন্য অনেকে জয়েন করে না, হয়তো বা এরকম মনে হতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি রাফলি, যে মোটামুটি দেখতে নিলে একটু আমাদের কনফিডেন্ট লেভেলটা যদি একটু বাড়ে। দেখ সিডি রেখার সমীকরণ বের করে, আমি আর দেখাচ্ছি না। এবি রেখার সমীকরণ বের করবো আমরা, বা এবি রেখার ঢাল বের, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে এবি রেখার সমীকরণ বের করবো। আর সি বিন্দু স্থানাঙ্ক বের করবো, সমীকরণ না বের করলে হবে, এবি রেখার ঢাল লাগবে খালি। আর এবি রেখার ঢাল লম্ব রেখার ঢাল হচ্ছে সিডি রেখার ঢাল, ঢাল দিয়ে আমরা বের করে ফেলবো। ঢাল দিয়ে বের করতে হলে সি বিন্দু স্থানাঙ্ক লাগবে। ঢাল ছাড়া যদি সমীকরণ দিয়েও বের করো তবুও আমার সি বিন্দু স্থানাঙ্ক লাগবে। সি হচ্ছে এবি এর মধ্যে বিন্দু, ভেরি সিম্পল। এটা স্থানাঙ্ক হচ্ছে কত? 2,3 হবে, এই যে 2,3 হবে, হ্যাঁ। ওকে, এটা গেল। তারপর দেখো 1 ও 2 নং এর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে 1 ও 2 এর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে 1 ও 2 আমার 1 ও 2 থেকে আমরা a1 a2 বের করবো। এই a1 কত রে? এখান থেকে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করবো, ঠিক আছে? এখানে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করব। বরিশাল 22, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করবো আমরা, ঠিক আছে? সূক্ষ্মকোণের সমদ্বিখ বের করে অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে, তো অক্ষদ্বয়ের সঙ্গে ওই সূক্ষ্মকোণের যে আমরা সমীকরণটা পাবো, ওখান থেকে এ আর বি বিন্দুর অক্ষদ্বয়ের যে খণ্ডিত অংশের পরিমাণটা বের করে স্থানাঙ্কটা বের করে নেব, নিয়ে এই মূল বিন্দুর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করবো। বা হাফ ইন্টু এ বি দিয়েও করতে পারি আমি, হাফ ইন্টু এ বি দিয়েও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? a1 ইন্টু 4×12 4×12, এই দেখো তো আমি a1 ইজিক্যাল টু কত এখানে 4, আর b1 ইজিক্যাল টু হচ্ছে -3, a2 ইজিক্যাল টু হচ্ছে 3, আর b2 ইজিক্যাল টু হচ্ছে -4। খেয়াল করো, এই যে a1 এটাকে a1 এটাকে b1 বলে, a1 এর a2, এই b1 b2, x এর সহগগুলোকে আমরা a1 বলছি, আর y এর সহগগুলোকে আমরা b1 b2 বলছি। ওকে, প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা a1 লিখি, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা a2 লিখি। ওকে, তাহলে a1 a2 প্লাস b1 b2 ইজিক্যাল টু হচ্ছে 4 গুণ 3 যোগ -3 গুণ -4, 24। বলতো গ্রেটার দেন 0, বলতো এই দুইটা সমীকরণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে? প্লাস ধারীটা নেগেটিভ ধারীটা? নেগেটিভ। পজিটিভ হলে পজিটিভ হবে সূক্ষ্মকোণ, এই দিয়ে দিও, লিংক দিয়ে দিও।
দেখো এবার রাজশাহী 21 গেল, রাজশাহী 21টা দেখো, অঙ্কটা দেখে নিই আবার সুন্দর করে। রাজশাহী 21 দেখো, যে এখানে দেখো উল্টা পাল্টা জায়গায় একটা এবি রেখা দিয়ে দিচ্ছে, তার সাথে একটা সি দিচ্ছে, এখানে একটা চিহ্ন দিয়েছে, নাম হচ্ছে লম্ব চিহ্ন, মানে এবি রেখার সাথে সিইডি রেখাটা লম্ব ভাবে আছে। ভালো কথা, এবি রেখার সমীকরণটা দেওয়া আছে, ভেরি সিম্পল, একেবারে সিম্পল। ঠিক আছে, তার মানে প্রশ্ন হচ্ছে এ বিন্দুগামী এবং এ বি এর সমান্তরাল রেখার সমান্তরাল সরল রেখা অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, ই বিন্দুগামী, কিন্তু আমাদের কিন্তু এখন ই বিন্দু স্থানাঙ্ক লাগবে। খেয়াল করো, খুবই একটা মজার একটা প্রশ্ন, একবারে বেসিক কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, তো বুঝে বুঝে করতে হবে। দেখো ই বিন্দুগামী, দেখো এই বিন্দুগামী কিন্তু বলে দিয়েছে, এই বিন্দুগামী এবং এ বি এর সমান্তরাল, এই বিন্দুগামী এবং এ বি এর সমান্তরাল। যদি আমি একটু দাগা দেখাই তোমাদের, এই যে এরকম এই বিন্দুগামী, এই যে এরকম কলমটা যেভাবে দিলাম না, এরকম কলমটা যে এবি রেখার সমান্তরালটা এটা, এবং এই বিন্দুগামী হতে হবে, কিন্তু কলমটা আমি যেভাবে দিয়েছি সেভাবে কিন্তু সেই রেখার সমীকরণটা চাচ্ছে। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো যে এই বিন্দুগামী, এই বিন্দু আমার স্থানাঙ্ক লাগবে, তো এই বিন্দু স্থানাঙ্ক দেখো তো, এই বিন্দুটাতে এক্স অক্ষকে ছেদ করেছে, হ্যাঁ ছেদ করেছে। এখন এই ই বিন্দু স্থানাঙ্ক পেতে হলে সিডি রেখার সমীকরণটা লাগবে। সিডি রেখার সমীকরণ বের করা কিন্তু আমাদের হাতে যথেষ্ট বুদ্ধি রয়েছে। খেয়াল করে দেখো, সিডি রেখার সমীকরণ, এবি রেখার লম্ব রেখাই তো সিডি রেখা, এবি রেখার ঢাল জানলেই কিন্তু আমি সিডি রেখার সমীকরণটা পেয়ে যাব। এবি রেখার ঢাল, হ্যাঁ জানতে পারবো, কেন কিভাবে, এই যে এবি রেখার সমীকরণ আমার জানা আছে, ভেরি সিম্পল। এবার দেখো ওই যে সিডি রেখাটা, এটা কোন বিন্দুগামী, -8, -2 বিন্দুগামী। তাহলে এখন দেখো তো, -8, -2 বিন্দুগামী রেখাই কিন্তু এই যে সিডি রেখা, বিন্দুগামী সিইডি রেখার সমীকরণ একবারে লিখলাম, একবারে লিখলাম। সমীকরণ কত হবে, ওয়াই বিয়োগ y1, y1 এর জায়গায় কি -2, তাহলে +2 হয়ে গেল, ইজিক্যাল টু m ইনটু x বিয়োগ x1, x + 8 হয়ে গেল। হ্যাঁ, ঢাল লাগবে, ঢাল লাগবে, মানে যে রেখার সমীকরণটা বের করছি সেই রেখার ঢাল লাগবে, সিইডি রেখার ঢাল লাগবে। তো সিইডি রেখার ঢাল বের করার জন্য এবি রেখার ঢাল আমি কিন্তু জানতেই পারি। এখানে এবি রেখার ঢাল দেখো, এবি রেখার ঢাল খুবই সহজ, যে কত দেখো তো, এই যে এক্স এর মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, 1/1 ইজিক্যাল টু -1। অতএব, অতএব এম ইজিক্যাল টু কত হবে, অতএব সিডি রেখার ঢাল কত হবে, সিডি রেখার ঢাল কত হবে বলো দেখি, মাইনাস জায়গায় প্লাস বসাবো, আর এটাকে উল্টা দিব, 1 কে উল্টা দিলে 1ই হয়, তাহলে 1। তাহলে আমরা এই মাইনাসটা এখানে এখানে বসা দিই, এই এম এর মানটা বসা দিই, y+2 ইজিক্যাল টু x+8, 1 বসালাম। তাহলে একটু সাজায় গুজায় যদি লিখি আমরা, লেখো x+8 ইজিক্যাল টু y+2, তারপর x মাইনাস y -6 ইজিক্যাল টু 0, +6 ইজিক্যাল টু 0। এইটা হচ্ছে আমার সিডি রেখার সমীকরণ। এই সিডি রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে দেখো তো, এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই সমীকরণটাকে আমি ছেদক আকৃতিতে নিয়ে যাব, x - y + 6, x - y + 6 ইজিক্যাল টু 0 কে আমরা ছেদক আকৃতিতে নিয়ে যাব, x - y ইজিক্যাল টু এরকম করে লিখলাম, -6 + y/6 ইজিক্যাল টু 1, -6 দ্বারা ভাগ করে দিলাম। অতএব এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক বুঝতেই পারছো যে এক্স অক্ষকে ছেদ করে কত বিন্দুতে, -6, 0 বিন্দুতে ছেদ করে, এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। খুব বেশি বুদ্ধি খাটাতে হয়েছে আমার, না এত বেশি বুদ্ধি খাটাতে হয় নাই, এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি পেয়ে গেছি। তো এই বিন্দুগামী কি করতে হবে এখন, এবি রেখার সমান্তরাল সরলরেখা, এবি রেখার এবার সমান্তরাল রেখা দাগাতে হবে, বের করতে হবে কোনটা, ওই যে x + y = 4, x + y + k, ওই রেখাটা ই বিন্দুগামী, ওই রেখা বের করব, হ্যাঁ বের করতে পারবো। ওইটা আবার অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ অঙ্কন করে, একটু বড় আর কি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এবি রেখার সমান্তরাল একটা রেখা বের, এবি রেখার সমান্তরাল হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ, রেখার
সমীকরণ কত হবে x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 নিলাম 2 নম্বর। এই যে এবি রেখার সমীকরণ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 সমান্তরাল রেখা কি হবে তাহলে x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 কোন বিন্দুগামী ই বিন্দুগামী। তাহলে দেখো 2 নম্বর রেখা। এগুলো অঙ্ক আসলে অনেক বেশি সহজ, মানে অতিরিক্ত ধরনের সহজ, এত বিন্দুগামী, ঠিক আছে, অতিরিক্ত লেভেলে সহজ এবং মজাও আছে অঙ্কগুলো করার মধ্যে। একটু বেসিক স্ট্রং হইলে এগুলো অঙ্ক মানে আমি ইজিলি করতে পারি আমরা, ঠিক আছে। এই বিন্দুগামী তাহলে এই যে -6 x এর জায়গায় বসবে +0 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু আমার 6 কে এর মানটা বসায় দাও x প্লাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং রেখা হয়ে গেল আমাদের, ঠিক আছে। 3 নম্বর দিলাম, এটা 2 নম্বর ছিল আগেরটা। এটা এখন অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ অঙ্কন করে গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে অক্ষদ্বয় বলেছে, তাহলে আমাদের কি আকারে সাজাতে হবে, ছেদক আকৃতির যে সমীকরণটা আছে সেই আকারে সাজায় ফেলি। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -6 বা x ডিভাইড বাই -6 প্লাস y ডিভাইড বাই -6 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। 3 নম্বর দিলাম। 3 নং রেখা x অক্ষকে -6,0 বিন্দুতে ছেদ করে, x অক্ষকে, হ্যাঁ, এবং y অক্ষকে ঠিক আছে কি বলে 0,-6 বিন্দুতে ছেদ করে। এটা বিন্দুতে ছেদ করার দরকার নাই, একবারে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। এই ক্ষেত্রফল কি দেখো তো, হাফ ইন্টু এই যে -6 মডুলাস আর একটা -6 মডুলাস ইজ ইকুয়াল টু 18 বর্গ একক। এই বুঝতে পারছো, যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো হাফ ইন্টু এবি সূত্র বসাবো। যখন আমরা ছেদক আকৃতির সমীকরণ পেয়ে গেছি, তো এ এর মান কত -6, বি এর মান কত -6, যখন আমি ক্ষেত্রফল বের করবো ওটাকে মডুলাসের মধ্যে নিয়ে নিব, নিয়ে আমরা এই বর্গ লিখব। আবার যদি মনে করেন না স্যার আমি এখানে ত্রিভুজ বানাই, আবার এমনি হয়তো অনেক বড় অঙ্ক হয়ে গেছে, এটা এবি রেখার ঢাল বের করেছি, সমীকরণ বের করেছি, রেখার সমীকরণ বের করেছি, ছেদক আকৃতিতে সাজিয়েছি, এত বড় দরকার নাই, আর হয়ে গেছে এখানেই। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু এবি লিখবা, হাফ এবি লিখে নিয়ে এটা লিখে দিয়ে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। পরের প্রশ্ন, ও বিন্দু এবং ইসি, ইসি কই, এই যে ইসি, ইসি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সমীকরণ বের করো। ইসি এর সমত্রিখণ্ডক, ইসি এর সমত্রিখণ্ডক দেখো একটু বড় অঙ্ক কিন্তু। তো আমরা দেখো ইসি এর সমীকরণ কিন্তু অলরেডি জানি, পারবো বের করতে, কিন্তু এই ইসি এর সমীকরণ কিন্তু আমরা অলরেডি জানি যে সিইডি রেখার সমীকরণ মানে কিন্তু আমরা এখানে বের করে নিয়েছিলাম কিন্তু যেটা, ঠিক আছে, এই সমীকরণটা। এইটার সমীকরণ আমরা জানি, এ বি এর সমীকরণ আমরা জানি। এই দুটো সমীকরণ সমাধান করলে কিন্তু সি বিন্দু স্থানাঙ্ক পাবো, হ্যাঁ পাবো। এইবার ওই সি বিন্দু স্থানাঙ্ক কেন দরকার, কারণ আমার ইসি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ বের করতে চেয়েছে। ইসি এর সমত্রিখণ্ডক, এই যে ইসি এর এখানে 3 ভাগে ভাগ করে ইসি রেখাকে, এই দুইটা বিন্দু আমার লাগবে, যে এই বিন্দু লাগবে, ওখান থেকে আমরা ওই সংযোগ রেখার সমীকরণ বের করব মূল বিন্দুর সাথে। আমাদের জানা আছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y = mx। তাহলে এই বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্ক যদি আমরা পেয়ে যাই, তাহলে এই যে ঢালও আমরা পেয়ে যাবো, কোটিদ্বয়ের অন্তর থেকে ভুজদ্বয়ের অন্তর দিয়ে আমরা ঢাল পেয়ে যাবো। আশা রাখি পারবো আমরা এটা, ওকে। যেটা পড়াতে চাচ্ছিলাম সেটাতে এবার আসতেছি। চট্টগ্রাম 21 আমি ছোট করে অন্যভাবে একটু দাগিয়ে নিয়েছি, অন্যগুলা পারবা, খালি লম্ব কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি। একটু প্রসিডিউরটা তোমাদের শিখিয়ে দেব, আমি টোটাল অঙ্ক করে দেওয়ার আমার দরকার পড়বে না, আমি জাস্ট প্রসিডিউরটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো প্রসিডিউরটা শিখিয়ে দিচ্ছি যে 3টা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের লম্ব কেন্দ্র আমার বের করতে হবে। লম্ব কেন্দ্র আমি যদি দাগায় নি, লম্ব কেন্দ্র, লম্ব দাগা যায়, লম্ব দাগালাম একবার লম্ব, কিন্তু যদি তোমাকে প্রশ্ন করি যে স্যার এটা সি দিলাম, ডি দিলাম, বলতো এই ডি কিন্তু বিসি এর কি মধ্যবিন্দু হবে? না, লম্ব কিন্তু কখনোই মধ্যবিন্দু হয় না, মধ্যমা দাগালে মধ্যবিন্দু হবে, ধর কেন্দ্র দিয়ে গেলে মধ্যবিন্দু হবে, লম্ব কেন্দ্র এটা লম্ব হবে, ওকে। এইবার দেখো আরো একটা লম্ব আমি দাগাচ্ছি, যে কোনো দুটো লম্ব দাগাও, যে কোনো দুটো দাগালেই হবে, লম্ব দাগালাম, লম্ব হোক দেখতে অথবা না হোক, লম্ব এটাই, এইটাই হচ্ছে লম্ব কেন্দ্র। আরো একটা দাগানোর দরকার নাই, দুটার ছেদ বিন্দুই কিন্তু লম্ব কেন্দ্র ধরে নিলাম। আমরা এখানে দিলাম হচ্ছে এ বি সি ডি, ও দিলাম, ও দিলাম লম্ব কেন্দ্র। খেয়াল করো তো, ও বিন্দু স্থানাঙ্ক পেতে হলে মনে করো ধরে নিলাম এক্স কমা ওয়াই, ও বিন্দু স্থানাঙ্ক পেতে হলে আমি যদি এটার নাম একটু
ই দিয়ে দিই, এডি রেখার সমীকরণ এবং বি রেখার সমীকরণ বের করলে হবে কি হবে না তাদের ছেদ বিন্দু। যদি আমি দেখো আমি চিন্তাটা কিভাবে করছি, দেখো আমি চিন্তা করার প্রসিডিউরটা খেয়াল করো। আমি লম্ব কেন্দ্র দাগালাম, হ্যাঁ দাগাইছি। এইবার আমরা এ ও রেখা বলে এডি রেখা কি কথা, এডি রেখার সমীকরণ বের করতে পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। এই যে একটা বিন্দু আছে, ঠিক আছে, পারবো। কিন্তু এই বিন্দুর মধ্যে এক্স ওয়াই আছে, একটা এক্স ওয়াই সম্বলিত কিন্তু সমীকরণ পেয়ে যাবো। বের করি না, বের করতেই পারি আমরা, ঠিক আছে। এইবার খেয়াল করো তো, আবার সিমিলারলি দেখো তো, এই বি রেখার সমীকরণ পাবো কিনা? হ্যাঁ পাবো। বি বিন্দু আছে এবং ও বিন্দু আছে, হ্যাঁ পাবো। এই দুটা বিন্দুগামী রেখার সমীকরণ আমরা পেয়ে যাব, পেয়ে গেলাম। পেয়ে যদি যাই, দুইটা সমীকরণ কিন্তু এক্স ওয়াই সম্বলিত, সুতরাং আমরা ইজিলি কিন্তু ওই এক্স ওয়াইটা সমাধান করে সমাধানটা করলেই কিন্তু এক্স আর ওয়াই এর সমীকরণটা, এই দুইটা স্থানাঙ্কটা আমরা পেয়ে যাবো। যদি একটু বের করি, কিভাবে বের করা? ওই অনেক ভাবে বের করা যায়, অনেক ভাবে বের করা যায়। দেখো, এই রেখার ঢাল আর এই রেখার ঢালের গুণফল -1, এইভাবে বের করতে পারি আমরা। এই রেখার ঢাল আর এই রেখার ঢালের গুণফল কিন্তু -1। বিভিন্ন ভাবে কিন্তু আমরা বের করতে পারি। ঢালটা করবো, ঢালটা করতে পারো, রেখাটা করতে পারো, ইচ্ছা তোমার। ঢালটা করি, এই দেখো আমি লিখি বিসি রেখার ঢাল, লিখে লিখে দেখাচ্ছে একটু, এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতেও পারে, যেহেতু বোর্ডের প্রশ্ন 2-3 বার আসছে। রেখার ঢাল গুণ, এই যে বিসি রেখার ঢাল লিখেছি, এই যে এডি রেখার ঢাল করবে, এডি রেখার ঢাল, রেখার ঢাল ইজিক্যাল টু -1। একটা দেখালে তুমি সব নিজের মতো করেই পারবা। আমি কিন্তু এখানে আমাদের যে আগে যে বুদ্ধিটা খাটিয়ে খাটিয়ে আসছি, অতিরিক্ত কিন্তু খাটনি করতে হচ্ছে না, ওই বুদ্ধি দিয়ে কিন্তু আমরা পারছি। বেসিক্যালি আমি এখানে কি জানতে হচ্ছে যে ও বিন্দু স্থানাঙ্ক বের করবো, দুইটা সমীকরণ লাগবে, কার কার? এক্স ওয়াই সম্বলিত দুইটা সমীকরণ লাগবে, তাছাড়া তো আমি দুইটা বিন্দু মান, দুইটা জিনিসের মান পাবো না, যে দুইটা সমীকরণ কিন্তু আমার লাগবে। তাহলে আমরা লিখছি বিসি রেখার ঢাল আর এডি রেখার ঢাল ইকুয়াল টু -1। বিসি রেখা ঢাল বের করা একটা সহজ, কারণ কি স্থানাঙ্ক দেওয়া আছে, কোটি দেওয়ার অন্তর ভাগ ভুজের অন্তর আমরা বের করব। তো কোটি দেওয়ার অন্তর লেখো, এই যে লেখো 4 বিয়োগ 1 ডিভাইড বাই 8 বিয়োগ 3, 8 বিয়োগ 3 গুণ এডি রেখার ঢাল। আমরা বলেছি কোন একটা, দেখো বেসিক যে ক্লাসটা নিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু ছোট একটা ক্লাস ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম একটা রেখার ঢাল পেতে হলে ওই রেখার উপর যে কোনো দুইটা বিন্দু হইলেই হবে, যে কোনো জায়গায়। এডি রেখার সমীকরণে ঢাল বের করবো, তার মানে এই না যে আমার এ বিন্দু আর ডি বিন্দুরই স্থানাঙ্ক লাগবে, ওই রেখার উপর যে কোনো জায়গায় দুইটা বিন্দু স্থানাঙ্ক হইলেই হবে। দেখো কোটি দেওয়ার অন্তর ওয়াই বিয়োগ 5, এই যে এডি রেখার উপরই তো বিন্দু, তো এডি রেখার উপর এ আর ও বিন্দু, এই দুটা কোটি দেওয়ার অন্তর ভাগ ভুজের অন্তর বের করো, এক্স বিয়োগ 2 ইজিক্যাল টু -1। দেখো তো এক্স আর ওয়াই ছাড়া এখানে এই সমীকরণের মধ্যে কিছু আছে না? নাই। বের করে ফেলি, একটা সমীকরণ পেলাম। কার সমীকরণ পেলাম, কি পেলাম, এটা দেখার আমার দরকার নেই, আমরা সমীকরণ পাইছি আর কি, এক্স আর ওয়াই সম্বলিত, আমার এটাই দরকার। একটা সমীকরণ আমরা পেলাম, 3 ভাগ হচ্ছে 8 বিয়োগ 3 5 গুণ হচ্ছে y - 5 ভাগ x - 2 ইজিক্যাল টু হচ্ছে -1। যদি আমরা এটা লিখে নেই, y - 5 ভাগ x - 2 ইজিক্যাল টু, এই 3 ভাগ 5 অফিসে গেলে -5 ভাগ 3 হবে। এখান থেকে আমরা পাচ্ছি 3y - 15 ইজিক্যাল টু -5x প্লাস 10। 3y সরি 5x প্লাস 3y ইজিক্যাল টু দিয়ে দাও 15 আর 10 25। এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, আমি আর অন্যটা দেখাচ্ছি না রে বাবা, নিজেরা তুমি সমীকরণ করে নিও। সমাধান এটা আমরা বেসিক্যালি, এইটা আরো সহজ মনে হতে পারে যে কঠিন, লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র কিভাবে বের করবো, কিভাবে বের করবো, আরো সহজ। এই যে এই সাইড রেখার ঢাল, এই রেখার ঢাল ইকুয়াল টু -1 বসাইছি। এইবার দেখো তো এসি রেখার ঢাল নিব, এই যে এসি রেখার ঢাল নিব আর বি ও ই রেখার ঢাল নিব, মানে বি রেখার ঢাল নিব তোমাদের, ঠিক আছে। বি ই রেখার ঢাল নিব, ওটার মধ্যেও এক্স ওয়াই কিন্তু থাকবেই, আর এটার মধ্যে এক্স ওয়াই থাকবে না। দেখো এই যে এসি এসি রেখার ঢালে কিন্তু এক্স ওয়াই থাকবে না, এটা ঢালে কিন্তু এক্স ওয়াই থাকবে। গুণ করলে কত হতে হবে? -1। কেন? লম্ব, যে লম্ব কেন্দ্র তো এটা লম্ব, তো ওখানে আমরা এক্স আর ওয়াই সম্বলিত একটা সমীকরণ পাবো, ওই সমীকরণ দুটো সমাধান করলে এক্স আর ওয়াই এর মান আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা লম্ব কেন্দ্র কিন্তু পেয়ে গেলাম। এটা কিন্তু আমি থিওরি পড়িয়েছিলাম না, থিওরির আসলে দরকার নাই এটা বের করার জন্য, এটা বের করার জন্য থিওরির দরকার নাই, এই দিস ইজ ওকে, এইটুকটা পড়লে আমাদের হয়ে যাবে। এই পরের লাইন আর করে দিলাম না, হ্যাঁ করে নি। এইবার দেখো, এবার দেখো সিলেক্ট 23ও কিন্তু এটা আসছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট আমরা দিচ্ছি। এবার এই লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দু, আমরা যে কোনো একটা রেখার স্থানাঙ্ক বের করব, মনে করে এটার নাম দিলাম x, y।
লম্ব কেন্দ্রেরই স্থানাঙ্ক দেওয়া আছে। কত দেওয়া আছে? একটু বৃত্তখুঁড়া নাম্বার দেওয়া আছে, দেখো 76/23, 65/23। একটু মনে রাখি আমরা, ওই লম্ব কেন্দ্রের স্থানাঙ্কটা একটু বৃত্তখুঁড়া টাইপেরই হয়, হ্যাঁ, অত ভালো টাইপের হয় না। 76/23, 65/23, বুঝতেই পারছো? এজি রেখার ঢাল, এই যে এজি রেখার ঢাল, এই রেখার ঢাল, একটা এক্স ওয়াই সম্বলিত রেখা পাবো। আবার এই যে দেখো, এই যে এসি রেখার ঢাল আর হচ্ছে বিজি রেখার ঢাল, এখানে যদি আমি একটু দিয়ে নিই, একটু দিয়ে দিই, এখানে ই দিই, বের করলে মাইনাস ওয়ান পাবো। একটু হিসাব নিকাশ করলে আমরা এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাবো। খুবই সহজ, খুবই সহজ। এটা অতিরিক্ত সহজ, কিন্তু অতিরিক্ত সহজ, কিন্তু আগের গুলা অতিরিক্ত সহজ, এটা অতিরিক্ত সহজ। সরলরেখায় কঠিন অঙ্ক পাবা না আশা রাখছি। মোটামুটি একটু সুন্দর মতো তাকাবা, ব্রেনটা ফ্রেশ করে দেখবা তুমি সব অঙ্ক পারছো, আশা রাখছি। এটা আর করালাম না, পারবো আশা রাখি। তো এনডিসির একটা প্রশ্ন তুলেছিলাম, যদিও অঙ্কগুলা পরীক্ষা আসে না, তবুও দেখি তো কঠিন কিছু না, কঠিন কিছু না। একটু বড় করে দেয় ওরা, মানে বড় 2 বার 3 বার 4 বার হিসাব করতে হয়, ঠিক আছে। এম এর মান কত হলে y ইজ ইকুয়াল টু এম এ ওয়াই প্লাস এম এক্স মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 হবে। তার মানে মূল বিন্দু থেকে এটা দূরত্ব হচ্ছে 12, তাহলে এম এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা দেখালাম না, খুবই সহজ, এটা 2 মার্কের জন্য। এই মূল বিন্দু থেকে এই লম্ব দূরত্ব কত রে বলো দেখি, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত? 0 প্লাস কত, 0 প্লাস 0 মাইনাস 13 ডিভাইড বাই রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস এম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এখান থেকে আমি এম এর মান বের করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, ঠিক আছে। এম এর মান মনে হয় দুইটা বের হবে, দুইটা বের হবে, হ্যাঁ। আমরা বলেছি লম্ব দূরত্ব বের করতে হলে আমরা শুধুমাত্র পজিটিভ নেব, লম্ব দূরত্ব দেওয়া আছে অন্য কিছু বের করতে চাইলে আমরা উভয় নিব। বিশেষ ক্ষেত্রে আবার ওই যে মাত্র একটা অঙ্ক করে আসলাম না কিছুক্ষণ আগে, শুধুমাত্র কে এর মানটা পজিটিভ নিলাম, নেগেটিভ নিলাম না। ওই যে সমান্তরাল রেখা, নেগেটিভ নিলে একই রেখা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নিই নাই কিন্তু, ওকে। সেটা গেল ক নাম্বারটা, কমপ্লিট। কঠিন না কিন্তু। খ নাম্বারটা দেখো একটু কি বলেছে, দেখো উদ্দীপকের এসি কর্ণের বর্ধিতাংশের উপর যে লম্ব রেখাটি এসি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। একটু কঠিন কথা, দেখো আমি একটু দেখাচ্ছি তোমার। এই যে এটা এ বিন্দু, এটা সি বিন্দু নিলাম, এটা এ বিন্দু নিলাম, দেখো তো কঠিন না। এই যে দেখো এ বিন্দু নিলাম, এটা কোথায়, মানে এখানে বেসিকটা কোথায় এটা দেখাচ্ছি তোমাদের, মানে ওই সেন্সে কিন্তু অতটা কঠিন না, অতটা কিন্তু কঠিন না। এসি কর্ণের বর্ধিতাংশ, বর্ধিতাংশ এদিকেও হতে পারে, বর্ধিত এটা সি কিন্তু এটা এ, আমি কর্ণ আকারে দেখালাম, বর্ধিতাংশ এদিকেও হতে পারে, খেয়াল করবা কথাটা। বর্ধিতাংশ এদিকেও হতে পারে, বর্ধিতাংশ এদিকে হতে পারে। আমি যদি দাগায় নিই একটু, এই যে সির বর্ধিতাংশ, ঠিক আছে, এদিকে হতে পারে। এই যে এসি কর্ণের বর্ধিতাংশের উপর যে লম্ব রেখাটি, তার মানে যে লম্ব রেখাটি এসি কর্ণের বর্ধিতাংশ, যে লম্ব, আমি লম্ব রেখা দিকে দাগাচ্ছি, আমি দাগাই, পরে আমি বুঝাচ্ছি একটা হবে একটা হবে না। একটা লাল করে দিয়ে দাগাই, দিয়ে দাগালাম, এই যে লম্ব রেখা দাগালাম, যে এসি কর্ণের বর্ধিতাংশ এদিকে হতে পারে, এদিকে হতে পারে। যদি লম্ব রেখা দাগিয়েছি, এই যে একটা লম্ব রেখা, এই যে একটা লম্ব রেখা, এদিক দিয়ে কালো দিক দিয়ে দাগালাম, কালো লাল মিক্সড, এদিকে একটা কালো পুরাটাই। এসি কে, খেয়াল করবা কথাটা, এসি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, এসি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, এসি কে। তাহলে এখন বলো তো, এসি কে যে বিভক্ত করে এটা কি এসি কে 2:1, এসি কে 2:1, এসি, এসি কিন্তু দেখো এসি বলেছে, কিন্তু আমরা যখন অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত আমি কিন্তু সুন্দর করে পড়িয়েছি, এসি বললে কিন্তু এসি, সিএ বলা যাবে না, কারণ এখানে অনুপাতের ব্যাপার আছে। এসি কে 2:1 অনুপাতে, তার মানে আমি যদি বলি যে এইটা লম্ব রেখা, এই লম্ব রেখা, এটা এটা লম্ব রেখা, তাহলে কিন্তু মিলে। এইটা লম্ব রেখা বললে কিন্তু মিলছে না, এটা মিলছে না, কারণ এসি কে 2:1 অনুপাতে যে বিভক্ত করছে সেটা কিন্তু এটা এদিকে আসবে না, এটা কিন্তু 2:1 না, এটা কিন্তু 2:1 হবে, ঠিক আছে। 2:1, তার মানে এটা যদি আমি বিন্দু ধরে ডি, এটা যদি ডি বিন্দু ধরে নিলাম ডি বিন্দু, দেখো এখান থেকে এইটুকার দূরত্ব যদি 2 হয়,
খেয়াল করো, এখান থেকে এটুকু দূরত্ব যদি 2 হয়, এটা দূরত্ব যদি 2 হয়, এসি কে ডি বিন্দু কমন, এইটুকু কিন্তু 1 হবে, এটুকু কিন্তু হবে 1, এটুকু হবে 1, হ্যাঁ এই যে এটুকু 1। অন্তর্বিভক্ত কিন্তু ভালো করে পড়াইছিলাম, মনে থাকবে? এ থেকে ডি আমার কমন বিন্দু কোনটা? ডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত? 2। এসি ইজ ইকুয়াল টু কত? এস এ এ এডি ইজ ইকুয়াল টু কত? 2। আর সিডি ইজ ইকুয়াল টু কত? 1। সিডি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা যে এসি রেখা, কিন্তু রেখা কিন্তু এসি, সি এ রেখা কিন্তু না। সি এ রেখা বললে কিন্তু এইটা এইটা হইতো, ঠিক আছে? যাই হোক না কেন, এটা আমরা বুঝলাম। এখন 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে রে বাবা, বলো দেখি। এইটা উল্লেখ নাই অঙ্কের মধ্যে, অবশ্যই বহির্বিভক্ত। এসি রেখাকে ডি বিন্দু বা এই লম্ব রেখা কখনোই অন্তর্বিভক্ত করে নাই, এসির বাইরে এটা রেখা, অবশ্যই বহির্বিভক্ত করেছে। তাই আমরা বহির্বিভক্তের সূত্র কিন্তু বুঝবো, ঠিক আছে? এসি কে 2:1 অনুপাতে বিভক্ত করে তার সমীকরণ নির্ণয় করে, এই রেখাটার সমীকরণ আমরা বের করব। ওকে, এই রেখার সমীকরণ বের করার জন্য ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের লাগবে, ওই যে বহির্বিভক্তকরণ, এই ডি বিন্দু স্থানাঙ্ক হলেই আমাদের হয়ে যাবে। কারণ এসি রেখার ঢাল আর হচ্ছে এই রেখার লম্ব রেখার ঢালটা কিন্তু ওই গুণ করলে পরস্পর -1 হবে, -1 হবে। হ্যাঁ রাখো, ঠিক আছে? এটা আচ্ছা ঠিক আছে। তাহলে এসি কর্ণের বর্ধিতাংশের উপর যে লম্ব রেখাটি এসি কে, যে লম্ব রেখাটি, যে এই লম্ব রেখাটি এসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কিছু বলে নাই, এইটাই এখানে কনসেপ্টটা। কারণ এই ডি বিন্দুটা কিন্তু বাইরে হবে, এই জন্য কিন্তু এটা বহির্বিভক্ত হবে, ঠিক আছে? এটা বহির্বিভক্ত, কারণ বর্ধিতাংশ বলেছে, কিন্তু এই যে বর্ধিতাংশ বলেছে, ঠিক আছে? কঠিন আমরা বলবো না। তো এই এসি কে আমরা যে বিন্দু সেট করি সেটা কিন্তু আমরা দেখো, এই যে এ আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সুতরাং আমরা কিন্তু ইজিলি ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারি। এসি রেখাকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ডি, ইজিলি আমরা পারি m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 m2। ওই যে ডি বিন্দু আমরা পেয়ে গেলাম, এসি রেখার ঢাল বের করব আর এই লম্ব রেখার ঢাল বের করব। জানি আমরা এসি রেখার ঢাল বের করলে আমরা লম্ব রেখার ঢাল ইজিলি বের করতে পারি। এই অঙ্কটাকে আমি কঠিন বলছি না, এই অঙ্কটাকে আমি কোনোভাবেই কঠিন বলছি না, যদি আমার বেসিক স্ট্রং হয়ে থাকে। আমি এত বুঝায় বুঝায় পড়াচ্ছি। ওকে, এই গেল আমাদের এনডিসি প্রশ্ন। আদমজিটা তুমি যদি দেখো, এটা তোমাদের মনে হয় খুবই কমন একটা প্রশ্ন, ভেরি সিম্পল একটা প্রশ্ন। আদমজি r ইন্টু 1 প্লাস cos থিটাকে কার্তেশীয় আকারে প্রকাশ করে, আমরা পোলার আকারে একটা প্রকাশ করেছিলাম, একটা কার্তেশীয় প্রকাশ করে দেখাচ্ছি। r ইন্টু 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা একটু গুণ করে নিব, r প্লাস r cos থিটা ইজ ইকুয়াল টু 2। r এর জায়গায় বসাবো আমি হচ্ছে √x² প্লাস y² আর প্লাস এই r cos থিটার জায়গায় বসাবো আমরা x ইজ ইকুয়াল টু 2। আমাদের এটাকে একটু সুন্দর লাগতেছে না এই সমীকরণটা? আমরা একটু কাজ করব কি, আগেই বলেছি রুট যদি আউট করতে চাই, রুটওয়ালা জিনিসগুলা বাম পাশে রাখবো বা এক পাশে রাখবো, রুট ছাড়া জিনিসগুলা অন্য পাশে রাখবো। এই রুটওয়ালা জিনিসগুলা এক পাশে রাখছি, ইজ ইকুয়াল টু 2 - x। তারপর আমরা বর্গ করব। আগে বর্গ করলে কিন্তু এই এই সাইড চেঞ্জ করার আগেই বর্গ করলে আমরা কিন্তু রুটকে আউট করতে পারবো না, আজীবনে পারবো না। রুটওয়ালা গুলো এক পাশে রাখবো, রুট ছাড়া গুলো আমরা এক পাশে রাখবো। ওকে, x² প্লাস y² ইজ ইকুয়াল টু 4 মাইনাস কি রে 4x প্লাস হচ্ছে x² কেটে গেল, y² ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 - x। এটা আমাদের কার্তেশীয় সমীকরণ, ভেরি সিম্পল। এসি কর্ণের সমীকরণ বের করো। এসি কর্ণের সমীকরণ বের করা আশা রাখি তোমরা জানো, বইয়ের মধ্যে একটা অঙ্ক আমি করিয়েছি, এটা বলেছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট, একবারে বইয়ের মধ্যেকার একটা অঙ্ক, 15 নম্বর অঙ্ক সম্ভবত, প্রথম চ্যাপ্টারের 3.4 চ্যাপ্টারের, সরি ওটা কত, হ্যাঁ 3.5 চ্যাপ্টারের। হ্যাঁ, এই যে বলতো ও এর স্থানাঙ্ক কত হবে দেখি, বলতে পারি কিনা? ও এ হবে না মাইনাস ও এ হবে? মাইনাস ও এ কমা 0। এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? মাইনাস ও এ কমা কিন্তু 0 হবে। আর সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, এসি কর্ণের সমীকরণ দেওয়া, এই যে ও সি রেখার সমীকরণ দেওয়া আছে, এবং এটা যেহেতু সামান্তরিক, খেয়াল করো তো, সি বিন্দুর কোটি এবং বি বিন্দুর কোটি একই হবে। সি এবং বি বিন্দুর কোটি
কোটির মান একই হবে, মান একই হবে, কারণ তারা সেম সেম উচ্চতায় রয়েছে। অতএব কোটি ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 2। এই যে উপরের দিকে 2 পরিমাণ আছে, তাহলে এখন ওসি এই ওয়াই ইজ ইকুয়াল টু 2x সমীকরণে বসায় দাও তো। ওয়াই ইজ ইকুয়াল টু সমীকরণ হতে, সমীকরণে যদি বসাই 2 ইজ ইকুয়াল টু 2x বা x ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক, খুবই সহজ এগুলো অঙ্ক, খুবই সহজ। সি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 1,2। এক্স এর মানটা আগে লিখতে হয়, ওয়াই এর মানটা পরে লিখতে হয়। এবার দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে। বিসির দৈর্ঘ্য কিন্তু আমি বের করতে পারবো, কারণ বি বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া আছে। এই বিসি রেখার দৈর্ঘ্য এবং ওএ রেখার দৈর্ঘ্য কিন্তু সমান, কারণ সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। হয়ে গেল আমাদের। তাহলে ওএ দৈর্ঘ্য আমরা বের করে নেব পজিটিভ, তারপর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক লেখার সময় আমরা মাইনাস ওএ কমা 0 লিখবো। বিসি আর ও এর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম, বিসির দৈর্ঘ্য মানে ও এর দৈর্ঘ্য। ও এর দৈর্ঘ্য নির্ণয় করার সময় এই বিন্দুর স্থানাঙ্ক যখন আমি লিখবো, তখন কিন্তু শুধু ও এ কমা 0 লিখলে হবে না, মাইনাস ও এ কমা 0 লিখতে হবে, কারণ এই বিন্দুটা এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। খুবই ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা একটু সরল লেখাটা কভার করে ফেলো আজকে কালকের মধ্যেই, শুক্রবার একটি পরীক্ষাটা দিয়ে ফেলো, ঠিক আছে? আমি প্রশ্ন আমার রেডি হয়ে আছে, আমি কিন্তু ওই একই সাথে তোমাদের ফরওয়ার্ড করব, যে যখন পারো অনলাইনে পরীক্ষা দিয়ে দিও, অসুবিধা নেই। আর সাইন ব্যাগে তো পরীক্ষা হবেই। আমি হচ্ছে ক্লাস টাইমে পরীক্ষা নিচ্ছি না, কারণটা হচ্ছে ক্লাসটা আমি মিস করতে চাচ্ছি না। ক্লাসটা মিস করলে তোমাদের হচ্ছে সময়টা নষ্ট হয়ে যাবে। অন্য টাইমে তুমি পরীক্ষা দাও তোমার সময় মতো, ঠিক আছে? ওকে, বাই, ভালো থাকো।